আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানী শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন আহত, আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের বলে অভিযোগ। জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণের আরপিও অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চায় বিএনপি। এ মাসেই 200 আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল। জামায়াতে ইসলামে 71 ও 24-কে ধারণ করে রাজনীতি করছে দাবি। অতীত ভুলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এবং গাইবান্ধায় এসআইকে হয়রানির অভিযোগে এসপি ও সির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তে আদালতের নির্দেশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলাকালে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সমন্বয় সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। রিপোর্ট করছেন তাফহিমুল ইসলাম। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা সমন্বয় সভা চলাকালে হলের বাইরে এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা 6টার দিকে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হেলমেটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। পরে 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষ চলার সময় হলের ভেতরে সমন্বয় সভা চলতে থাকে। সেখানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। সবাই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করলে সেদিনেই সনদের অপমৃত্যু হতো। জুলাই সনদ যতটুকু জানতে রয়েছে জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে বাস্তবায়নের পথরেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণেই জুলাই সনদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে কাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ মাসের মধ্যে বিএনপির 200 আসনে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন আরপিও সংশোধন নিয়ে। এ সময় তিনি বলেন, যারা বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে না, বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকেও মূল্যায়ন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে
বিধান উল্লেখ ছিল, হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীকসমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। তিনি বলেন, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকেই বলে দেয়া যায় না। সালাউদ্দিন আহমদ জানালেন, নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। রাজধানী মিরপুরে কালশীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। আরও 4টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 11:15টার দিকে কালশীর বিবাহবাড়ি কমিউনিটি সেন্টারের 6তলা ভবনের ওপর তলায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তাদের 2টি ইউনিট। পরে যোগ দেয় আরও 4টি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত বিদায় জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে শহীদ মিনারে 8 দফা দাবিতে সমাবেশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাবেশে সাইফুল হক দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, উপদেষ্টাদের কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে রয়েছে। যেসব উপদেষ্টার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছেন, সরকারের ব্যাপারে মানুষ সমালোচনা করছেন, সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য যারা দায়ী করছেন, উচিত হবে সরকারের কাল বিলম্ব না করে আমাদের উপদেষ্টাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দেওয়া, প্রয়োজন বোধে ছোট আকারে উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশনই বারবার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারে না। পাশাপাশি সবাই বলছেন, 24 জুলাই আগস্টে যারা শত শত ছাত্র সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের নির্বাচন করার কোনো সুযোগ থাকতে পারে না। শুক্রবার মাগুরার নবগঙ্গা নদীর তীরে জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নেই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনে, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, 16, 17, 18 এই বয়সী ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা, তারাও তাদের বিষয় তো বলছে না, যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। জামাতে ইসলামী 1971 ও 2024-কে ধারণ করে রাজনীতি করছে দাবি করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে সবাইকে নিয়েই আগামীর বাংলাদেশ গঠনে কাজ করতে চায় জামাত। অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জামাত আমিরের দেওয়া বক্তব্যকে ইতিবাচকভাবে হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে 71 প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলের নেতারা বলছেন, জামায়াতের গঠনতন্ত্র ও নিবন্ধন প্রক্রিয়ায় স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্পষ্ট করা আছে। এরপরেও রাজনৈতিকভাবে ঘায়েল করতেই কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আমাদের গঠনতন্ত্রে বলা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই প্রিয় বাংলাদেশেই আমরা ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আমরা বদ্ধপরিকর। 47, 52, 71, 90, তারপরে 2024
24 সব কিছুকে আমরা ধারণ করি, আমাদের জন্মের অংশ, আমরা এখানে দিন কায়েম করব। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে জামায়াতের প্রতি বিরুদ্ধবাদীদের প্রচারণা শেষ হবে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। জামায়াতের জনকল্যাণমূলক ও গণমুখী রাজনীতি এখন বাস্তবতা। আমাদের প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য এবং যেহেতু জনপ্রিয়তা তুঙ্গে উঠছে, জনগণ ভেঙে পড়ছে, সেটা যাতে সুন্দরভাবে না হয়, ব্যাহত হয়, সেগুলোর জন্য সেই অসুন্দরের পূজারীরা এখানে ঘোলাজল সৃষ্টি করছে। সেটা যাতে করতে না পারে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় ওনারা আগেও বলেছেন, এখনও বলছেন, অপপ্রচার এবং সেই অপপ্রচারের যারা কলাকুশলী কুশীলব তারা যাতে ব্যর্থ হয় তারই উদ্যোগে তিনি এইটা হয়তো বলেছেন। বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতেই এমন প্রসঙ্গের অবতারণা করেছে জামায়াত। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আসলে সংসদ নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 6 লাখ সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, ইতিমধ্যে অধিকাংশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে 2-3 দিনের সামগ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বাহিনী সাধারণ স্বেচ্ছাসেবক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য 21টি খাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বাহিনী মহাপরিচালক। রিপোর্ট করছেন শহীদুল্লাহ রাজু। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ, পুলিশের 1.5 লাখ সদস্যের পাশাপাশি প্রায় 6 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বাহিনীর মহাপরিচালক জানান, সর্বোচ্চ সতর্ক থেকে নির্বাচনী দায়িত্ব পালনের মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন অধিকাংশ আনসার সদস্য। অন্যান্য বাহিনীর সাথে কিভাবে কাজ করতে হবে, যেমন আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছে, পুলিশ বাহিনী যারা, সবার সাথে কিভাবে কাজ করতে হবে অ্যাজ এ টিম ইন দ্য ভোট সেন্টার, ওইগুলোরা এই মৌলিক প্রশিক্ষণে এগুলো আমরা করে ফেলছি। ইলেকশন তফসিল ঘোষণা হলে তখন আমরা রিফ্রেশার ট্রেনিং করব 2 দিনের বা 3 দিনের। ব্যবস্থাপনা, ভোট কেন্দ্রে কিভাবে ঝুঁকি, কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কিভাবে ভোট কেন্দ্রের ভোটিং পোলিং বুথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারা কিভাবে দাঁড়াবে, কোন লাইনে দাঁড়াবে, এগুলো সম্পর্কে সম্যক ধারণা তারা পেয়ে যাচ্ছে। আনসার ভিডিপি এশিয়ার সবচেয়ে বড় এই আধাসামরিক বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথা চ্যানেল আইকে জানান সংস্থার মহাপরিচালক। আমাদের ট্রেনিং ফিলোসফি হচ্ছে মৌলিক প্রশিক্ষণ ডিফেন্সের সেটা দেওয়ার সাথে সাথে একই প্যাকেজে তাকে দক্ষতা উন্নয়নের একটা ট্রেনিং করাবো। আমরা দক্ষতা উন্নয়নটা আমাদের ট্রেনিং এর একটা পার্ট। ফ্রিল্যান্সিং এন্ড এআই ট্রেনিং দিয়ে দিচ্ছি। তো ওরা ট্রেনিং শেষে ওখানে দে ক্যান হ্যাভ देयर ওন কম্পিউটার সেন্টার, যেখান থেকে সে ফ্রিল্যান্সিং করবে। আনসার বাহিনীর নারী সদস্যরাও নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান বাহিনীর প্রধান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের স্বার্থ অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা 1 গালা 2025 উদযাপন অনুষ্ঠানে কথা বলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহুদিনের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, সব সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতি ও তাদের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য কাজ করা সবার দায়িত্ব। বিএনপি সরকারে এলে সরকারিভাবে 1 গালা পালনের বিষয়টি বিবেচনা করা হবে বলে ঘোষণা দেন মির্জা ফখরুল। সম্প্রদায়কে আমরা সবসময় সেই জন্য তাদের কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে টিকিয়ে রাখার জন্য, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা দরকার, তাদের আর্থিক অবস্থার উন্নয়ন দরকার। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে যে সংবাদটি ছড়িয়েছে তা গুজব। অনুসন্ধানের নামে ভুল জায়গায় মিসাইল নিক্ষেপ করেছে কেউ। এ ধরনের তথ্য দিলে জনগণের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই তথ্য নিশ্চিত করেই খবর প্রকাশের আহ্বান জানান তিনি।
গতকালকে আমি রাতে হুট করে নিউজটা দেখি, পরে সবগুলা মিডিয়ার মাধ্যমে দেখি। তো আমি এই বিষয়ে অনেকে জানতে চেয়েছে, কোনো কমেন্ট করি নাই। তবে আমাদের দলীয় সূত্রে নিশ্চিত করেছে, আপনারা ইতিমধ্যে এটা জেনেছেন যে আমি দলের সাথে আছি এবং দলের সাথেই থাকবো ইনশাল্লাহ। আমরা সরকার গঠন পর্যন্ত আমি এনসিপির সাথে কাজ করব। অধীনস্থ এসআইকে পূর্ব পরিকল্পিতভাবে এসপি কার্যালয়ে ডেকে নিয়ে তার ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার বিকেলে গাইবান্ধা সদর আদালতে ভুক্তভোগী এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলি খাতুন বাদী হয়ে মামলা করেন। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ আরও 2-3 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আমলি আদালত গাইবান্ধা সদরে মামলাটি দাখিল করেছেন যে এই আসামি 1 নম্বর 2 নম্বর আসামিগণ তার স্বামীকে 2 নম্বর আসামি পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে জিম্মি করে রেখে তার স্বামীর ব্যক্তিগত মোবাইল এবং ল্যাপটপ থানা থেকে নিয়ে এসে অবৈধভাবে তারা আটক রাখে এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দেয়। তার প্রেক্ষিতে তারা সেটা চেষ্টা করেছেন উদ্ধারের জন্য, পারেন নাই। পরে আইনগত প্রক্রিয়ায় তারা এসেছেন। বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার 2025 পুরস্কার পেয়েছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আব্দুল আওয়াল মিন্টু। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে আয়োজিত বোরলগ ডায়ালগ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের কৃষি ও খাদ্য ব্যবস্থায় উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার পুরস্কার দেয়। আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের কৃষি খাদ্য খাতের মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষি পণ্যের বাজার তৈরি এই 3 ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেছেন, একটি ইসলামপন্থী রাজনৈতিক দল দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছে। সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরে বাসভবনে জেলা ও পৌর মহিলা দল আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালমা আক্তার রুমি ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার সুমি ভুইয়ার সঞ্চালনা অনুষ্ঠানে ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও অন্যরা। শেখ হাসিনা যাদেরকে দিয়ে এই অত্যাচার নির্যাতন করে আমার উপর, আপনাদের উপর, আমাদের সমাজের উপর অত্যাচার নির্যাতন করিয়েছিল, সবাই তো পালিয়ে যায়নি, সবাই তো গ্রেপ্তার হয়নি, বাইরে অনেকেই আছে। একটা বিশেষ ইসলামিক রাজনৈতিক দল আজকে ওই যারা দীর্ঘদিন অপকর্ম করেছে তাদেরকে এখন আবার সঙ্গ দিচ্ছে। চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকার যানজট নিরসনে গোলটেবিল বৈঠক হয়েছে। এতে বক্তারা সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। আয়োজক সংগঠন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সেক্রেটারি জসীমউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে ছিলেন সিডিএস বোর্ড সদস্য জাহিদুল করিম কোচি, ট্রাফিক উত্তরের ডিসি নেসার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুফা হক, রিজন কোঅর্ডিনেটর সদরুল আমিন, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ নিজামুদ্দিন, বিআরটি এর উপপরিচালক কে এম মাহবুব কবির ও অন্যরা। এরপর যা রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির 2 সপ্তাহ পরেও গাজায় স্বাভাবিক হয়নি ত্রাণ সরবরাহ। খাদ্য সংকট এখনও ভয়াবহ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত তাফিনুল ইসলামের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। প্রাণ হারিয়েছে 70,000-এরও বেশি ফিলিস্তিনি। সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপে ফিরেও খাবারের জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীকে। পরিবারের সদস্যদের হারানো অনেক শিশুকে খাবারের জন্য থাকতে হচ্ছে দাতব্য সংস্থার কাছে। 2 বছর যুদ্ধের পর 10ই অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর নিজেদের ঘরে ফিরতে শুরু করে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজার খাদ্য সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খাদ্য সরবরাহ কম হওয়ায় গাজার মানুষ প্রজন্মের পর প্রজন্মেও অপুষ্টিতে ভুগবে। জাতিসংঘ বলছে ক্রসিং বন্ধ এবং ত্রাণ সহায়তাকারীদের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় গাজায় ত্রাণ সরবরাহ প্রতিনিয়ত কমছে।
তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো যে নামেই ডাকো তুমি শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান। দেশের প্রথম সারির আবৃত্তি দল প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের ৩৫তম বর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজনের প্রধান নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ফয়জুল আলম পাপ্পু। সংগঠনের আবৃত্তি শিল্পীরা খ্যাতিমান কবিদের রচিত ৩০টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন। আবহ সঙ্গীতে ছিলেন শিল্পী ডালিম কুমার বড়ুয়া। প্রয়াত কবি এবং সাংবাদিক হেলাল হাফিজের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই অনুষ্ঠান উপলক্ষে প্রকাশ করা হয়েছে স্মরণিকা। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে বাড়ছে মাছের ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ। এবার প্রথমবারের মতো অনেক কৃষক ঘেরের আইলে মাচা করে ঝুলন্ত পদ্ধতিতে বিভিন্ন জাত ও রঙের তরমুজ চাষ করছেন। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বাগেরহাট সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। তরমুজ ভর্তি মাচা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর ফকিরহাট উপজেলায় ৮ ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে ৮০ জন কৃষক অসময়ে তরমুজ চাষে যুক্ত হয়েছেন। গেরের চারিপাশে মাছা দিয়ে তরমুজ লাগাইছি। ১,২০,০০০ টাকার মতো বিক্রি করা হয়ে গেছে। আরো অন্তত ১.৫ থেকে ২ লক্ষ টাকা বিক্রি করব। ৬০,০০০ টাকার মতো আমার টোটাল খরচ। কোনো সার লাগে না, বিষ লাগে না, লাগে না, এইভাবে দিয়ে আমার তরমুজ গাছটা সুন্দরভাবে হয়ে গেছে। তরমুজ খুব ভালো ফলন হয়েছে। আমি অনেক লাভবান হওয়ার আশায় আছি। কৃষকদের প্রয়োজনীয় বীজ, সার ও কারিগরি পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। অক্সিজন তরমুজের 4টি জাত সম্প্রসারণ করেছি। একটি হচ্ছে বাইরে হলুদ ভিতরে লাল, যেটি হচ্ছে তৃপ্তি জাত, এবং আরো আছে বিগ ফ্যামিলি, ছক্কা এবং মার্সেলোরা। প্রায় ৮০ জন কৃষক এই অক্সিজন তরমুজ যারা মাঠ পর্যায়ে কাজ করছে তাদেরকে নিয়ে মূলত আমরা শুরু করেছি। এটি ৮০ জনের পরে পরবর্তীতে এটি আশা করা যাচ্ছে আগামী বছর এটি আরো দ্বিগুণ হবে। তরমুজের ভরা মাচা আর কৃষকদের মুখে হাসি জানান দিচ্ছে এই চাষের সাফল্যের গল্প। ফকিরহাটের মৎস্যঘেরের আইল জুড়ে অসময়ে এই তরমুজ এখন সম্ভাবনার নতুন দিগন্ত। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মৌয়ালরা। নিঝুম দ্বীপ, কাজীর বাজার বন সহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ। সংশ্লিষ্টরা বলছেন, মৌয়ালদের প্রশিক্ষণ দিলে জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, সেই সাথে বাড়বে মধু আহরণ। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাদি অদিতের রিপোর্ট। মধু এখন শুধু পুষ্টির উৎস নয়, বরং হয়ে উঠেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্থনীতির আশার আলো। নানা প্রজাতির ফুলের প্রাচুর্য রয়েছে দ্বীপ উপজেলায়। স্বাদ, ঘ্রাণ আর গুণগত মানে অনন্য প্রাকৃতিক এই মধু। এই যে যারা মধু কাটছে এদেরকে আসলে বিশেষ করে কিছু প্রশিক্ষণ পাইলে আরো আমরা মনোজনে ভালোভাবে মধুগুলা সংগ্রহ করতে পারি। মধু যে বাসা থেকে কাটে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু সুন্দর মধু এবং আপনার ভালো মানের মধু পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আস্তে আস্তে কাটেন। তবে বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি মধু সংগ্রহে মৌয়ালদের প্রশিক্ষণ দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। একটা গায়ের পোশাক নাই, ওই পোশাকটা যদি সরকারে যদি দেয় আমাদের জন্য ভালো হবে। এখানে যদি আমরা আর্টিফিশিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণ দেওয়ার মতো সাপোর্ট পাই তাহলে তারা আরও উপকৃত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর হাতিয়ায় প্রায় ৩,০০০ প্রাকৃতিক চাক থেকে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ থেকে ৬ টন। সৈয়দ মাদিহা অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সপ্তাহখানেক পর শীতের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। কিছুটা স্থিতিশীল রয়েছে চালের দাম। রিপোর্ট আরও জানাচ্ছেন পরাগ আজিম। বাজারে শীতের সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো সহ আরও কিছু সবজি। এর মধ্যে কিছু সবজি স্বল্প পরিমাণে সারা বছরই পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এখন শীতের সবজি বাজারে আসতে থাকায় কিছুটা কমতে শুরু করেছে দাম। যেমন সিম ছিল গেছে সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে ব্যস্ত আছে 100 টাকা, 120 টাকা। তারপর ফুলকপি গেছে সপ্তাহে আসলে 80 টাকা, 90 টাকা পিস। এই সপ্তাহে ব্যস্ত আছে আমরা 50 টাকা, 60 টাকা। গরমের সবজিগুলো ওটার দাম ঠিকই আছে আগের মতোই, শীতকালীন সবজিগুলোর দাম একটু হালকা কমে আসতে আছে। দাম তুলনামূলকভাবে তেমন কমেনি, আগের মতোই মনে হচ্ছে আমার কাছে। শিগগিরই শীতের সবজির দাম আরও কমবে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার মানে শীতের সবজি আর গরমের সবজি, অনেক সবজি আমদামি হয়েছে, মানে দুই সিজনের সবজি একত্র হয়েছে, তো আমদামি হয়েছে, এজন্য মানে দাম কমছে। সবজির দাম আরও কমবে। বাজারে পেঁয়াজ, রসুন, ডাল, আদার দাম আগের মতোই। পেঁয়াজ আছে 80 টাকা কেজি, তারপর চায়না আদা যেটা, এটা হলো 180 টাকা কেজি। চায়না রসুন যেটা বড়টা, ওইটা হলো 150 টাকা, আর আমাদের দেশিটা হলো 120 টাকা। আর মসুর ডাল হলো ইন্ডিয়ান যেটা বড়টা, ওটা হলো 110 টাকা, আর আমাদের দেশীয় যেটা এটা হলো 150 টাকা। গত কোরবানির ঈদের পর থেকে চালের দাম বেড়ে যাওয়ায় চাল আমদানি শুরু করে সরকার। এরপর দাম না কমলেও স্থিতিশীল হয় চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন আমদানি বন্ধ হয়ে গেলে আবারও বাড়বে চালের দাম। চালের দাম 1-2 টাকা করে বৃদ্ধি পাইতে আছে, সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান থেকে চাল এসি বন্ধ হবে 30 তারিখে, এরপর চালের দাম একটু বৃদ্ধি পাইতে আছে এখন। আর যদি ইন্ডিয়ান চাল আসা অব্যাহত থাকে, চালের বাজার স্থিতিশীল থাকবে, আর না আসলে চালের দাম বাড়বে। ব্যবসায়ীরা জানিয়েছেন শীত মৌসুমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শীত আসার আগেই খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। কয়েকদিনে মারা গেছে 5 শিশু। চিকিৎসকরা বলছেন ঠান্ডাজনিত রোগ বা নিউমোনিয়া থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। খাগড়াছড়ি থেকে আজহারিয়ার পাঠানো তথ্যচিত্রে আলমুকসিদের রিপোর্ট। শীত আসার আগেই খাগড়াছড়ি জেলা সদরে 100 শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের অধিকাংশই শিশু। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে 150 থেকে 200 শিশু। ভর্তি রয়েছে আরও অনেকে। রাতের সময় মনে করেন যে ডাক্তার থাকে না, এখন নার্সেরাই শুধু থাকে। যদি ডাক্তার যদি রাতের সময় থাকতো, তারপর একটু মনে হয় যেন তাড়াতাড়ি আরো সুস্থ হতো আর কি। শ্বাসকষ্ট যেহেতু নিয়ে আসছি, তো এখন তো বেড পাই নাই, আমরা নিচে ফ্লোরে মানে করতেছি আর কি। তো এখানে অনেকগুলো বেড ফ্লোরিং করে অনেক বাবুরা আছে, যে কারণে তাদেরও কষ্ট হয় অনেক। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যে অতি সত্বর সিট বাড়ানো হোক, পাশাপাশি রোগীদের যাতে ভোগান্তিটা না হয় এদিকে খেয়াল রাখে। সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা 15টি হলেও প্রতিদিন ভর্তি থাকতে হয় 3 থেকে 4 গুণ রোগীর। হসপিটালের শিশু ওয়ার্ডে বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক। রোগীদেরকে পর্যাপ্ত সিট দিতে পারছি না, আমাদের জনবলের সংকটও রয়েছে। চিকিৎসকের স্বল্পতা থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। 250 শয্যা যদি কাজ সম্পন্ন হতো, তাহলে প্রতিটি ওয়ার্ডে একজন ইনডোর মেডিকেল অফিসার থাকতে পারত। এতে করে রোগীরা আরও বেশি দ্রুত খারাপ যে সংকটাপন্ন রোগী তারা সেবা নিতে পারত। জনবল স্বল্পতার কারণে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। তো সকলের প্রতি আহ্বান থাকবে, আমাদের বিভিন্ন মিসকনসেপশন আছে, বিভিন্ন গ্রামে গঞ্জে জ্বর সর্দি কাশি হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় অথবা বনদ চিকিৎসা নেয়। হঠাৎ করে রোগী খারাপ হয়ে যায়, তখন উপজেলা হেলথ কমপ্লেক্সে সেটা চিকিৎসা করা অথবা ম্যানেজ করা কষ্ট হয়ে যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত 20 জন শিশু। আলমুকসিদ, চ্যানেল আই। টাইফয়েড জ্বর সম্পর্কে মা ও শিশুদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের ইপিআই কর্মসূচি সফল করতে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে বিভাগীয় কনসালটেশন ওয়ার্কশপ হয়েছে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে ওয়ার্কশপ শুরু হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, ইউনিসেফের প্রধান ফিল্ড অফিসার মাধুরী ব্যানার্জি ও অন্যরা।
রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাকের পার্টি। দলটির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের। সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসায় বাসায় গিয়ে সহায়তা পৌঁছে দেয় দলটি। জাকের পার্টি নেতারা জানান, শুধু আর্থিক সহায়তা নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনাও হাতে নেওয়া হবে। রাজধানীতে শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের অভিষেক অনুষ্ঠান হয়েছে। বিকেলে স্কাটন গার্ডেন পুলিশ অফিসার্স মেস অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ও পরিচালনা করেন যুগ্ম সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন। রাজধানী মিরপুরের কালশিতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। আগুনের সবশেষ খবর জানাতে ঘটনাস্থলে আছেন মাস্টুর শাকিল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, এই মুহূর্তে আগুনের কি অবস্থা দেখছেন আমাদের জানান। হাসিব, দেখতে পাচ্ছেন আসলে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার, যদি নিচে কমিউনিটি সেন্টার আছে, উপরে গার্মেন্টস রয়েছে। এটি মিরপুর 12-তে। এখানে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আগুন আর দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে। 10:30টার দিকে আগুন লেগেছে বলে আমরা স্থানীয় যারা এখানে, ইতিমধ্যে আগুন আমাদের প্রত্যক্ষ দৃষ্টিতে মনে হচ্ছে যে আগুন তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন বলে আমরা কিছুটা মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি, ফায়ার সার্ভিস থেকে নিশ্চিত করা হয়নি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা। আমরা এখানকার একজন স্থানীয় অধিবাসীর সাথে কথা বলবো। আপনি কখন এখানে এসেছেন? আমি এখানে 10টার দিকে আসছি। তখন আপনি কি দেখেছেন? আমি যখন আসছি তখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল, মানে চারদিকে ধুমা আর অনেক আগুন জ্বলতেছিল। কিন্তু এখন আগের থেকে আর কি ভালো, আগুন এখন লিপসে, এখন শুধু ধুমা দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের যে প্রশংসাটা করতে হয়, 20 থেকে 25 মিনিট টাইম নিছে। এটা মূলত একটা গার্মেন্টস কারখানা, প্রায় 1 সপ্তাহ আগে গঠিত হয়েছিল। একজন ভদ্র মহিলা নিছে আর কি, এখনো তেমন কার্যক্রম শুরু করে নাই। এখানে মনে হয় 4 তলা গার্মেন্টস কারখানা, নিচে কমিউনিটি সেন্টার। হ্যাঁ, এটা নিচে এটা কমিউনিটি সেন্টার। আজকে ওদের প্রোগ্রাম ছিল এখানে। এই যে উপরের সবচাইতে উপরের যে টপ ফ্লোরটা, ওখান থেকে প্রথমে আগুনটা শুরু হয় আর কি। তখন কি গার্মেন্টসটা বন্ধ ছিল নিশ্চয়ই? হ্যাঁ, বন্ধ ছিল। আজকে শুক্রবার, অফিস অফ ডে। একজন ভদ্র মহিলা ওই গার্মেন্টসটা নিচে। প্রায় আগুন লাগার 20 থেকে 25 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ফোর্স চলে আসছে আর কি। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে তো আগুন নিয়ন্ত্রণেই, এইটুকু। হ্যাঁ, আমরা মোটামুটি বলতে পারি এখন পর্যন্ত, যদিও ফায়ার সার্ভিস নিশ্চিত না করলে আমরা বলতে পারি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। শুক্রবার হওয়ায় গার্মেন্টসটি বন্ধ হচ্ছিল। হাসিব। শাকিল, আপনাকে ধন্যবাদ। মিরপুরের কালশি থেকে সরাসরি জানাচ্ছিলেন মাসুর শাকিল। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 7 আসনের মানুষের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী গণসংযোগ ও মিছিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। রাজধানী কামরাঙ্গীর চরে 56-57 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে পুরান ঢাকা ও কামরাঙ্গীর চর এলাকার মানুষের কল্যাণে কাজ করা হবে। সিটি কর্পোরেশনের একটা অফিস এখানে দরকার, রাস্তা উন্নয়নের জন্য, যানজটের জন্য, সন্ত্রাস মুক্তর জন্য, সব কিছুর জন্য আমাদের এগুলা দরকার। আমি আসি মাদক ব্যবসায়ীরা যারা আছেন, এটা একটা বিরাট আমাদের দেশে, বাংলাদেশে শুধু 7 আসন না, প্রতিটা আনাচে কানাচে ঢাকা শহর। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা ও জনসম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে মাতুয়াইলে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে মাতুয়াইল দক্ষিণপাড়া ঢাকা 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদারের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়। আল মেহেদী তালুকদার তার রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও তরুণ নেতৃত্বের ভূমিকা এলাকাবাসীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর শাহবাগে এনসিপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন আহত, আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের বলে অভিযোগ।
জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণের আরপি অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চায় বিএনপি। এ মাসেই 200 আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল। জামায়াতে ইসলামে ৭১ ও ২৪কে ধারণ করেই রাজনীতি করছে দাবি। অতীত ভুলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এবং গাইবান্ধে এসআইকে হয়রানির অভিযোগে এসপি ও ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তে আদালতের নির্দেশ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদে এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।